সুপ্রিয় দর্শক, জিটিভির 14তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সমসাময়িক বিষয় নিয়ে নিয়মিত আয়োজন সংবাদ সংলাপে। আপনাদের সাথে আছি আমি সাজ্জাদ হোসাইন। গত 11 জুন 9,38,000 কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেট নিয়ে চলছে নানা বিশ্লেষণ। আমাদের আজকের আলোচনার বিষয় নতুন বাজেটে প্রাপ্তি ও অপ্রাপ্তি। আমাদের সাথে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর সাবেক চেয়ারম্যান বদিউর রহমান এবং বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান। আপনাদের দুজনকেই স্বাগত এবং ধন্যবাদ। ধন্যবাদ। আমরা প্রথমেই জনাব বদিউর রহমান আপনার কাছে আসতে চাই। বাজেট পেশ হলো, 48 ঘন্টা হতে চলল, এ নিয়ে নানা আলোচনা, সমালোচনা, বিশ্লেষণ চলছে। আপনার মূল্যায়ন কি? বাজেট তো একটা গতানুগতিক বিষয়, প্রত্যেক বছরই একবার করে আসে। এটা আলোচনা হবে, সমালোচনা হবে। আমাদের সংস্কৃতিতে যেটা আছে, ট্রেজারি বেঞ্চে যারা আছে তারা বলবে এটা একটা চমৎকার বাজেট। এবার নতুন শব্দ বললেন উনি, অর্থনীতির গণতন্ত্রায়ন হবে। তো আবার বিরোধী দলে যারা আছে, আসলে কার্যত বিরোধী দল তো নাই, একই দলের দুই অংশ তারা, জামাত জানাফা, এরা তো আর বিরোধী দল হিসাবে রোলে নাই। জামাত তো সবসময় বাজারদের অংশই ছিল। বাজেটটা বড় হয়েছে, সবাই বলে বড় বড় বাজেট হওয়া ভালো, স্বপ্ন ভালো থাকা, ইচ্ছা ভালো থাকা ভালো। বিষয়টা ঘটে তিনটে শব্দের উপর। একটা হইল রিজনেবল কিনা, যে এটা সব দিক বিবেচনায় কতটুকু রিজনেবল। দ্বিতীয়টা হইল যেখানে যাদের উপর যে ট্যাক্স ধরা হয় সেটা অ্যাফোর্ডেবল কিনা, তারা অ্যাফোর্ড করতে পারবে কিনা। আর এই দুইটার বাইরে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় ইমপ্লিমেন্টেবল কিনা, ওইটা সবচেয়ে বড়। আপনি টাকা তো যে কোনো অঙ্কে যেভাবে হিসাব করতে পারেন করবেন, কিন্তু ইমপ্লিমেন্টেশনে গিয়ে ওয়েদার ইউ উইল বি সাকসেসফুল অর নট। একটা প্রশ্ন বলা হয় যে রানিং বাজেট যেটা আছে সেটাতেই তো এনবিআর এখনও 1 লাখ কোটি টাকা পিছিয়ে আছে, তাহলে আবার আরও বাড়িয়ে এনবিআরকে 6,04,000 কোটি টাকা দিয়েছে, পারবে কি? প্রায় 23% তাদের লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে, বেড়েছে। অসুবিধার কিছু নেই। আপনার 20 কোটি 18 কোটি যেটাই বলেন, এই দেশের জনগণ এখন ইকোনমি যেভাবে বেড়েছে, গ্রাম পর্যায়ে যেভাবে আর্থিক সক্ষমতা তুলনামূলকভাবে বেড়েছে, গরিব যেটা হতদরিদ্র এই শ্রেণীটা সবসময় আছে, সেটা আলাদা। তার সাথে 54 বছর হয়ে গেছে, এখনও আমরা নেপালের চাইতে কর জিডিপি রেশিও নেপাল থেকে কমে আছে। তো সেখানে সরকারের একটা উচ্চাকাঙ্ক্ষা নিয়ে করছে। আর কিছু সাইকোলজিক্যাল ব্যাপার থাকে বাজেটে, সেটা হলো আগের সরকার যদি এত লক্ষ কোটি টাকার বাজেট দেয়, আমি যদি প্র্যাগমেটিক এবং রিয়ালিস্টিক হয়ে রিয়ালি ইমপ্লিমেন্টেবল অংশের মধ্যে একটু কম দিই, ঘাটতি 2,43,000 কোটি টাকা ঘাটতিতে না গিয়ে ঠিকঠাক সইসাবে করি, তাহলে তো মানুষ আবার উল্টো সমালোচনা করবে। দেখলে বাজেট কমাই দিল, লোকে কি বলে, পাশে লোকে কি বলে, পাশে লোকে কিছু বলে, এগুলো ঝামেলা হবে। সেই জন্য সাইকোলজিক্যাল স্যাটিসফ্যাকশন, কম্পিটিটিভ মনোভাব আগের চাইতে বেশি করা, তারপর রাজনৈতিক দর্শন। 17 বছর পরে ক্ষমতায় আসছে, নিজেদের একটা দর্শন আছে। তারেক সাহেব বলছে আই হ্যাভ এ প্ল্যান। সে প্ল্যানের মধ্যে উনি কী কী করতে চান, কতগুলো কার্ড খেলতেছেন। তো সেই জন্য বাজেটটা তারা তাদের লাইনে দিয়েছে, কিন্তু বাস্তবায়নের সক্ষমতাটা পরিষ্কার করা হয়নি। 1 2 হইল বাজেটে আমরা বেশ কয়েক বছর থেকে দেখতেছি, আগের থেকে আগে বাজেটে একটা রাফ এস্টিমেট হিসাব করতো, আমি এই খাতে এত কর বাড়াচ্ছি, তাতে আমার টোটাল এত বাড়তি রাজস্ব আসবে। এই খাতে শুল্ক ব্যাট এভাবে কমাই দিচ্ছি, তাতে আমার আগের থেকে এত কমে যাবে। তাহলে একদিকে বাড়ানোতে বাড়তেছে, আরেকদিকে কমানোতে কমতেছে, দুইটা টালি করি, আমি পরে যোগ বিয়োগ করি, আমি এটা পাবো। সেই হিসাবটা এখন কেউ দেয় না। ইভেন আগে রেলওয়ে সেপারেট বাজেট হইতো, রেল সেক্রেটারি বাজেট দিতেন, সেখানে এই হিসাবটা, এস্টিমেটেড হিসাবটা বলা হতো, ওটা করে না। ওটা না করাতে আমরা খেই হারিয়ে ফেলি, ওই হিসাবটা হয় না। আমি ওভারঅল যেটা বলবো, 6,04,000 কোটি টাকা রাজস্বের টার্গেট, এটা অ্যাচিভেবল। যদি একটা যদি থাকবে, যদি সরকারের নিজের লোকজন
মন্ত্রী, উপদেষ্টা, খোদ প্রধানমন্ত্রী, তার এমপি, তার পার্টির লোকজন সবাই থেকে সরকার প্রণীত নিয়ম অনুযায়ী যেইটুক আছে করার কান্তি ঠিকভাবে আদায় করতে সরকার ঘোষণা দিয়ে সাহায্য করে। আমরা আবারও অন্য বিশ্লেষণে আপনার কাছে শুনবো, তার আগে আমরা জনাব ইমরান হাসান, আপনি তো বেসরকারি খাতের প্রতিনিধিত্ব করছেন এবং বিশেষ করে যদি বলি যে এসএমই খাতের উদ্যোক্তারা আপনার যে সংগঠন তার আন্ডারে অনেকেই আছেন, তো আপনাদের যে প্রত্যাশা ছিল, আপনাদের তো অনেক পরামর্শও ছিল বাজেটের আগে, তো কতটা পূরণ হলো সেই প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে যেই কোনো ফারাক, এটা কতটুকু আসলে? একটা আশার কথা হচ্ছে অর্থমন্ত্রী মহোদয়, ধন্যবাদ আপনাদেরকে। আশার কথা হচ্ছে অর্থমন্ত্রী মহোদয় কয়েকবার বসা হয়েছিল ওনার সঙ্গে, তো উনি আশ্বাস দিয়েছেন যে ভ্যাট বাড়বে না, ট্যাক্স বাড়বে না, সেটা হয়েছে। কিন্তু পাশাপাশি ওই যে আমরা বারবার বলেছি এনবিআর এর কিছু আলাদা কিছু সাপ্লিমেন্ট ট্যাক্স আছে, উৎসে কর আছে, মানে টিডিএস যেটা আমরা বলি, এই ধরনের ফাঁক ফোকর দিয়ে প্রান্তিক জনগোষ্ঠীকে একটা হয়রানি অলওয়েজ করা হয়। সেখানে জন্য প্রান্তিক ব্যবসায়ীরা মানে একটা ট্যাক্স লয়ারের কাছে যাবে, ট্যাক্স লয়ার এনবিআর কর্মকর্তার সাথে দেন দরবার করবে, ট্যাক্স লয়ার কিছু পাবে, কিছু সরকার পাবে, কিছু এনবিআর কর্মকর্তা পাবে, ব্যবসায়ীরা কিছু ছাড় পাবে। আলটিমেটলি কিন্তু সরকার রাজস্ব পাচ্ছে না ওইভাবে। আমি ছোট উদ্যোক্তা হিসাবে আমার যে অভিজ্ঞতা, ভাগ বাটোয়ারা করে কিন্তু মানে খুব একটা বড় সেখান থেকে স্পেসিফিক আমরা এখন পর্যন্ত বাজেটে কিছু পাই নাই। আমরা বলেছি যে উৎসে করটা আমাদের মতো ছোট ছোট ব্যবসায়ীদের ক্ষেত্রে দেওয়া সম্ভব না, কারণ আমরা কাঁচামাল কিনি, আমাদের অ্যাকাউন্ট রাখাটাই একটা ডিফিকাল্ট, এবং আমাদের কোনো কারণে যদি ছোটোখাটো ব্যবসা লিমিটেডও হয়, সেই ক্ষেত্রে আমাকে অডিট রিপোর্ট করতে বছরে একটা অডিট রিপোর্টের জন্য 50,000 টাকা মিনিমাম ফি দিতে হবে। আমি অ্যাকাউন্টেন্ট রাখতে পারবো না, আমি চার্টার্ড অ্যাকাউন্টের কাছে যাইতে পারবো না। তো এই যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যেভাবে একটা ফরম্যাট, সেই ফরম্যাটে আমাকে ঢুকাই দেয়া, এটা সুবিধা হচ্ছে যে মাঠ পর্যায় থেকে যেভাবে ইচ্ছে সেইভাবে কর্মকর্তারা তাদের সোজা কথা পকেট ভারী করবে। তো এইটার ব্যাপারে আমরা সুনির্দিষ্ট কিছু পাইনি। আমরা আরও 2-1 দিন অবজার্ভ করে আমরা এই বিষয়ে সরকারের কাছে আমরা আবার একটা সংবাদ সম্মেলনের মাধ্যমে হোক, চিঠির মাধ্যমে হোক জানাবো। সরকার যেন স্পেসিফিকেশন করে যে প্রান্তিক ব্যবসায়ীদের কি কি আরও ছাড় দেওয়া গেল। আর আরেকটা বিষয় হচ্ছে যে ধরেন যে এই যেটা 3 মাস পরে দিতে বললো ভ্যাটের টাকাটা, আমি এটাকে একমত না, কারণ আমরা এমনি ক্ষুধার্ত মানুষ, সরকার এটা তো জনগণের টাকা, আমি জনগণ থেকে ভ্যাট আদায় করে, ভোক্তা থেকে ভ্যাট আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিচ্ছি। 3 মাস আমার কাছে থাকাটা এটা ডেঞ্জারাস। আমি তো কোথাও খরচ করে ফেললাম, দেখা যাবে যে আমি 3 মাস পরে ফেরত দিতে পারছি না। বড়দের ক্ষেত্রে আরও সমস্যা হবে, বড়রা ওই টাকাটা দেখা যায় কোথায় বিনিয়োগ করে ফেললো, হিউজ টাকা, দিতে পারলো না, 9-6, এটা কোনো কারণে একটা 9-6 হলো। তো আমরা বলেছি যে, আমি বলছি পার্সোনালি সরকারের কাছে আপিল থাকবে, ওইটা প্রতি মাসে যেভাবে নিচ্ছে সেভাবেই নেক, কিন্তু এনবিআর কর্মকর্তার কাছে যেন যাওয়া না লাগে, আমরা যেন ডিজিটাল প্রযুক্তিতেই ভ্যাটটা জমা দিতে পারি, সেটা এনশিওর করা। যদিও এখন আইন আছে, কিন্তু আমাকে ঠিকই ভ্যাটের কর্মকর্তার কাছে যাইতে হয়, তার সাথে একটা নেগোশিয়েট করতে হয়, সে অ্যাপ্রুভ করলে দেন আমি জমা দিতে পারবো। তো এইটা প্রান্তিক ব্যবসায়ী থেকে শুরু করে বড় সবাই এইটাতে আছে। তো এখন আরেকটা বিষয় হচ্ছে যে স্যার বলেছেন যে উচ্চাকাঙ্ক্ষা থাকা ভালো, আমিও উচ্চাকাঙ্ক্ষা থাকা ভালো, কিন্তু এখন ভয় হচ্ছে এই যে 6,95,000 কোটি বা 7 লাখ যাই বলেন যে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা, এমনি আমরা পিছিয়ে আছি এই অর্থ বছরে। ধরে নিলাম ইউনূসের মতো অপদার্থ সরকার 12টা বাজায় দিয়ে গেছে, ধরে নিলাম, বা বিগত সরকারের যারা বলছেন যে জঞ্জাল রয়ে গেছে, কিন্তু এই সরকার কি রাতারাতি এটাতে সম্ভব কিনা, এইটা একটা বিষয়। ভয় হচ্ছে এখানে যে আমাদের যারা ব্যবসায়ীরা কর দিচ্ছি, আমাদের উপর নাকি আরও বেশি চাপ চলে আসে এখানে। অলরেডি একটু আগে আমার এক ব্যবসায়ী নেতা আমাকে বলছিল যে তার কাছে চিঠি আসছে, 2008 না 9 সালে তাকে চিঠি পাঠিয়েছিল একটা ট্যাক্স নির্ধারণ করে, সেই চিঠিটা সে পায় নাই। সেই চিঠিতে যে ট্যাক্স নির্ধারণ করা হয়েছে সেটা জমা দেওয়ার জন্য এরকম সবাইকে ঢালাওভাবে চিঠি দেওয়া হচ্ছে। তো বিষয়টা হচ্ছে যে ওইটা নিয়ে তো আরেকটা ঝামেলা হবে, সেই ট্যাক্সের সাথে আবার সুদ, আসল, চক্রবৃদ্ধি কীভাবে একটা এনবিআর চার্জ করে, তো সেখানে তো একটা ভয় রয়েই গেল। আমার কথা হচ্ছে যে দেখেন, আমরা 3-4 মাস যাবৎ এনবিআরের সাথে বসেছি, বিভিন্নভাবে মিডিয়ার মাধ্যমে বলেছি যে আপনারা ট্যাক্সের আওতা বাড়ান, ভ্যাটের আওতা বাড়ান। এখন পর্যন্ত আমাদের হিসাবে একটা বৃহৎ অংশ ভ্যাটের, বৃহৎ না, ম্যাক্সিমামই ভ্যাট ট্যাক্সের আওতার বাইরে। আপনারা গ্রাম থেকে শুরু করে জেলা শহরগুলো, উপজেলা শহরগুলো থেকে আপনারা ওইখানে অভিযান চালান, ওইখানে আপনারা সবাইকে ভ্যাট ট্যাক্সের আওতায় নিয়ে আসেন।
ইভেন আমিও প্রপোজাল করেছিলাম যে এমন একটা সিস্টেম করেন যে ব্যবসায়ী যদি অ্যাকাউন্ট করতে যায় সে যেন ভ্যাট নিবন্ধনের আওতায় আসে। অলরেডি সরকার ঘোষণা করেছে যে প্রত্যেকটা বিজনেস অ্যাকাউন্ট হলে ভ্যাট নিবন্ধন করতে হবে। যদি ভ্যাটের জন্য এলিজিবল হয় তাহলে ভ্যাট প্রদান করবে, না হলে করবে না। তাহলে আমরা বলেছি যে এইগুলো যদি করতে পারে, কেন পারবে না? না পারার কোনো কারণ নেই। আপনি যেটা বলেছেন আরেকটা বিষয়, যে ওনার আশেপাশে যারা আছেন ওনাদের অনুগত বা ওনার কাছাকাছি তারাও যদি ঠিক মতন ভ্যাট ট্যাক্স দেয় তাহলে একটা বিশাল রাজস্ব সরকার পাবে বলে আমরা বিশ্বাস করি। না, আপনি ভয়ের কথা বললেন, কিন্তু ভয়টা কেন? আপনি আপনার করটি দিবেন, এখানে ভয়ের কি আছে? এই যে আপনার বাঘে ছুঁইলে নাকি 18 ঘা, পুলিশ ছুঁলে 36 ঘা, এনবিআর যদি ছোঁয় কত ঘা সেটা গুণে শেষ করতে পারবেন না, 144 ঘা হবে। এটা যে ব্যবসা করে, প্রান্তিক হোক আর বড় ব্যবসায়ী হোক, দেখেন যারা লুটেরা তাদের পক্ষে কথা বলতে এখানে আসি নাই। আমরা বলেছি সিস্টেমের কথা। আপনি এমন একটা সিস্টেম করেন যেই সিস্টেমে আমরা সাধারণ মানুষ ভ্যাট ট্যাক্সটা ইজিলি দিতে পারবো। আপনি এমন একটা সিস্টেম পেঁয়াজগোছ দিয়ে করবেন, আমি আপনার কাছে ধরা। পৃথিবীর কোনো শক্তি নাই আপনার ক্ষমতার বাইরে যে আমি কিছু করতে পারবো। ওইটাই আমরা অ্যাড্রেস করছি, ওইটাই বারবার বলছি সরকারকে যে উনি আশ্বাস দিয়েছেন সহজীকরণ করবেন। এখন দেখা যাক কিভাবে সহজীকরণ করে। জনাব বদিউর রহমান, আপনি এর আগে যেটি বললেন যে এই যে 6,04,000 কোটি টাকার যে লক্ষ্যমাত্রা এনবিআর এর, এটি লক্ষ্য মানে যদিও বর্তমানে 1 লাখ কোটি টাকার মতো বেশি ঘাটতি রয়েছে, তারপরও এই লক্ষ্যমাত্রার অর্জন সম্ভব। আসলে এটার পেছনে আপনি কি বলবেন যে কিভাবে আসলে সম্ভব? এটা তো যেখানে এখনই ঘাটতি রয়েছে। আমি সম্ভব বলি এই জন্য, আমি নিজে ওই চেয়ারটাতে ছিলাম তো, রাজস্ব বোর্ডের চেয়ারম্যান হিসেবে যখন ছিলাম তখন টার্গেট ছিল কাস্টমস, ভ্যাট, ইনকাম ট্যাক্স সব মিলিয়ে তখনকার টার্গেট ছিল মাত্র 36,000 কোটি। 2007 সালে 7 সালে আই ইনহেরিটেড 36,000 কোটি টাকা। আমি তো তখন 17% মতো গ্রোথ নিয়ে 43,850 কোটি টাকা রাজস্বের ঘাড়ে আসছে। বাট আলটিমেটলি আমরা অর্জন করেছি 47,000 কোটি টাকার বেশি। তার একটা কারণ ছিল, সে সময় আমি ট্যাক্সের জন্য যে ড্রাইভটা দিয়েছি, যে সরকার প্রণীত নিয়ম নীতি অনুযায়ী, সরকারের করা আইন অনুযায়ী যার কাছে যেটুক পাওনা আছে সেটা প্রত্যেক দিন আমি নেওয়ার জন্য একটা ড্রাইভে গেছি। মনে করেন ওনাদের ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য প্যাকেজ বোধ এবারও দিচ্ছে, এবার দিচ্ছে শুনলাম, মাঝখানে বাদ ছিল, আমি ছিলাম তখনও প্যাকেজ ছিল। তো প্যাকেজ থাকার পরে আমি দেখলাম যে ওই মোহাম্মদ আলম মারা গেছে, ভ্যাট দেখতো মেম্বার, বললাম যে কতজন রেজিস্টার খাতা বা টার্গেট কত সংখ্যা, বললাম যে এটা তো কম মনে হয়, এত ক্ষুদ্র কম ব্যবসায়ী নাকি। তা বললাম যে ওনাদের অ্যাসোসিয়েশনের সাথে আমি একটা বৈঠক করব, ডাকো, কথা বলবো। তো কথা বলার আগে ব্যবসায়ীরা আগে বলা হইতো, উনি রাগ করেন কিনা জানি না, আগে বলা হইতো আমলারা, ব্যুরোক্রেটস আর মোর ইন্টেলিজেন্ট দেন দ্য পলিটিশিয়ানস, এরা রাজনীতির থেকে বেশি মেধা রাখে। কিন্তু আমি ওইখানে বড় চেয়ারে যাই দেখলাম বিজনেসম্যান আর মোর ইন্টেলিজেন্ট অ্যান্ড shrewd অ্যান্ড কানিং দেন বোথ দ্য ব্যুরোক্রেটস অ্যান্ড দ্য পলিটিশিয়ানস। তো সেই জন্য আমি দেখলাম ওনাদের সাথে লড়া কঠিন, ওনাদেরকে সম্মান করি, কথা বলি, সবসময় এখনও করি। আমি কয়েকটা দোকানে চলে গেলাম, নবাবপুর রোডে একটা দোকানের নাম্বার নিয়ে আসলাম, সাইনবোর্ড আনলাম, এগুলো এনে টেনে যখন বললাম যে আপনার এটা কই, এটা কই, এটা কই, পটাপট জাম করলো। তাদেরকে ডিজনার করা প্রশ্ন না, অনার করে যেটা বাদ আছে সেটা নিতে হবে। এখন রাইট দেওয়ার সময় চোখের দিকে তো তাকায় কথা বলা যাবে না। আপনি যদি এই দেশের সংস্কৃতিতে যদি কোনো প্রধানমন্ত্রী ট্যাক্স না দেয়, তার থেকে যদি নিতে পারেন তাহলে না টাকা পারবে। কোনো অর্থমন্ত্রী যদি 12 বার বাজেট দেওয়ার পরে ট্যাক্স না দেয়, টাকা লুকায়, সেটা ধরে নিতে পারলে পারবে। হ্যাঁ, শুধু প্রেসিডেন্ট হওয়া বাকি, আর সব পদে গেছে তেমন লোক থেকে যদি নিতে পারেন, ওইটা আপনি নিতে পারবেন কিনা, এবং সেখানে সরকার আপনাকে সাপোর্ট দেবে কিনা। দিলে 6,04,000 কোটি টাকা এনবিআর এর ভাগে, এটা কোনো টাকা। আমরা বুঝতে পেরেছি। আমরা রাজস্ব খাতে ভাড়া নিয়ে আর কথা বলবো, তার আগে আমরা একটা নেব বিরতি। দর্শক, সংবাদ সংলাপে সময় হলো একটা বিরতির, আশা করি সঙ্গে থাকবে।
সুপ্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি সোনালী লাইফ ইন্স্যুরেন্স নিবেদিত সংবাদ সংলাপে। আমাদের আজকের আলোচনার বিষয় নতুন বাজেটের প্রাপ্তি অপ্রাপ্তি। আমরা বিরতির আগে যেমনটি আলাপ করছিলাম জনাব ইমরান হাসান, যে রাজস্ব খাতে যে হয়রানি হয় সেটা তো আমরা আগের থেকে জানি, বা অনেক রকম বাস্তবতাও আছে। এখানে ব্যবসায়ীদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে যে তারা অনেকটা কম কর দিতে চায়, কর্মকর্তাদের সাথে অনেকটা একটা সমঝোতায় আসে, এরকম সমস্যা তো আছেই। কিন্তু এসব কাটিয়ে আসলে আমাদের সমাধানটা কি বা ভবিষ্যৎ করণীয়টা কি বলে মনে করেন? কি বলবো, আসলে বেসিক্যালি আমরা যেটা বারবার বলছি যে আপনি একটা মানে প্রত্যেককে অংশগ্রহণমূলক ট্যাক্স এবং ভ্যাটের জায়গায় নিয়ে আসেন। আপনি এক পক্ষ দিবে আরেক পক্ষ দিবে না, এটা হয় না। দেখেন, আমাদের সরকারি হিসেবে 4,82,000 রেস্তোরাঁ 22 সালে হয়েছিল। কতটুকু এটার সত্যতা আছে আমরা জানি না। আমাদের হিসাবে 60,000-এর কাছাকাছি সব ছোট বড় মিলে। আমাদের অ্যাক্টিভ মেম্বার আরও অনেক কম। এনবিআর হিসাবে মাত্র আমরা পেয়েছি লাস্ট 2-3 মাস আগে 10,000 মাত্র নিবন্ধিত ভ্যাটের। তো আমরা বারবার বলেছি যে স্ট্রিট ফুড থেকে শুরু করে এমন কোনো ব্যবসায়ী নেই যে আপনি ভ্যাটের আওতায় আনবেন না। তাদেরকে প্যাকেজ করেন, কিভাবে করবেন, কিন্তু ভ্যাট দিতে হবে, ট্যাক্স দিতে হবে। ইভেন আপনি যে 500 টাকা হলে 500 টাকা দিবে, ট্রেড লাইসেন্সের আওতায় নিয়ে আসতে হবে। আপনি বিশাল একটা জনগোষ্ঠীকে আপনি ট্যাক্স ভ্যাটের আওতায় আনবেন না, কিন্তু যারা একটু কমপ্লায়েন্স মেনে ব্যবসা করবে তাদের উপরে খরচ দিনের পর দিন বাড়বে। ওইখানে কোনো ব্যবসায়ী সাস্টেনেবল হবে না, সরকারের কোনো লক্ষ্যমাত্রা অর্জন হবে না। কিছু কিছু এনবিআর কর্মকর্তার লক্ষ্যমাত্রা অর্জন হবে, পার্সোনাল লক্ষ্যমাত্রা। আমরা ওইদিকে যাব। আরেকটা বিষয় হচ্ছে, দেখেন এখন 5ই আগস্টের পরে আমরা যেটা অনুধাবন করছি, মাঠে কিন্তু একটা দল নাই। এটা কিন্তু বিশাল ভোক্তা ওই শ্রেণীটা নাই, এবং তাদের অনেক ইন্ডাস্ট্রি বন্ধ, তাদের ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত। এই যে আমাদের ঘৃণার যে বীজ বপন করা হয়েছিল বহু বছর আগে, সেই ঘৃণার বীজ কিন্তু আজকে এই শাখা প্রশাখা হয়ে চারোদিকে বাংলাদেশে অক্টোপাসের মতো ঘিরে ফেলছে। আমরা এমন একটা সাম্প্রদায়িক আমরা ইয়েতে আসি এখন, মানে সমাজের মধ্যে আসি, কি যে ভয়ঙ্কর অবস্থা। এই স্বস্তি যদি না থাকে তাহলে ওই ফ্যামিলি কার্ড করে আমার ট্যাক্সের টাকাই তো আপনি ওদেরকে দিবেন, বা বিদেশ থেকে লোন করে এনে আপনাদেরকে দিবেন। দারিদ্র বিমোচন তো হবে না। দারিদ্র বিমোচনের জন্য যে প্ল্যানিং, তাহলে আপনাকে সবাইকে নিয়ে কাজ করতে হবে। পলিটিক্যাল রিকনসিলিয়েশন করা দরকার জরুরি ভিত্তিতে। কারণ আমরা দেখেছি ইতিহাস থেকে কেউ শিখে নাই, কোনো সরকারি ইতিহাস থেকে কিছুই শিখে নাই। এর বড় প্রমাণ হচ্ছে আওয়ামী লীগ কিন্তু 21 বছর পরে পাওয়ারে আসছিল। আইসা তারা কিছুদিন ছিল, তারপর আবার বিএনপি গভর্নমেন্ট ছিল, আবার 111 তত্ত্বাবধায়ক সরকার ছিল, আবার আওয়ামী লীগ কিন্তু 17 বছর চালিয়েছে, এরপর আবার ইন্টারিম গভর্নমেন্ট। এই গভর্নমেন্ট এসেছে, আবার আওয়ামী লীগ কিন্তু নাই এখানে। প্রশ্ন আওয়ামী লীগ বিএনপি না, প্রশ্ন হচ্ছে যারা সত্যিকারের দোষী তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নিতে পারতেন স্পেসিফিক, যে তুমি এই দুর্নীতি করছো, তুমি এই অন্যায় করছো, তোমার বিরুদ্ধে এই ব্যবস্থা হবে। যে এই যে ঢালাওভাবে একটা বিভাজন আমাদের, ওই ভোক্তা কিন্তু আমরা পাচ্ছি না। কারণ আমাদের সেল কিন্তু অনেক কম, অনেক ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত, অনেক ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত। তাহলে আপনার অর্থনীতি কিভাবে চলবে? অর্থনৈতিক চালিকা শক্তি তো আপনাকে সবাইকে নিয়ে চলতে হবে। এর মধ্যে গ্লোবাল ক্রাইসিস, এই যে তেলের সংকট চলছে যুদ্ধের কারণে, ইউক্রেন যুদ্ধের পর একটা বিশাল ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের দেশ। এর আগে ধরেন করোনাকালীন ক্ষতিগ্রস্ত। আপনাকে বলি যে এই যে নির্বাচনহীন একটা সরকার ছিল, আওয়ামী লীগ গভর্নমেন্ট বলেন, ফ্যাসিস্ট বলেন, যাই বলেন, তারাও কিন্তু একটা নিজেদের গদি টিকায় রাখার জন্য অনেক ভুল ডিসিশন নিছে, অনেক জুলুম করেছে বা অত্যাচার করেছে। আমার প্রশ্ন হচ্ছে, এখন যারা আসে তারা গদি টিকানোর জন্য সেই ভুল যদি সেম করে, এই যে মামলা মোকদ্দমা বা সব কিছু, যদি আমি পলিটিক্যাল ভাবে কথা বলতে চাই না, আমরা বলতে চাচ্ছি যে বিভাজনের রাজনীতি এমন একটা পর্যায়ে চলে গেছে, সেই বিভাজন কতদিন পরে ঠিক হবে? বা আমাদেরকে এমন লিডার কি আছে যে সবাইকে ঐক্যমতের আওতায় নিয়ে আসবে? এবং এটার উপরে কি অর্থনীতির ভবিষ্যৎ? অবশ্যই, অবশ্যই। কারণ আপনার আরেক দল তো চাইবে না আমাদের দেশটা ভালো চলুক। যখন যে পাওয়ারে থাকবে সে সর্বোচ্চ চেষ্টা করবে, তার কিছু দুষ্কৃতিকারী থাকবে, প্রত্যেক দলেই থাকবে। কিন্তু আমি বলেছি এমন একটা লিডার কি হয় না, যে আমাদের তারেক রহমান সাহেব আছে, সে তো অনেক অভিজ্ঞতা অর্জন করলো, 17 বছর আপনার উনি ইনিস্পেশিতে ছিল, উনি ইয়েতে ছিল, ইংল্যান্ডে ছিল। তো উনি ওনার অভিজ্ঞতা থেকে ওনার কি মনে হয় না যে আমি দেশের সবাইকে নিয়ে কাজ করি? হি ইজ এ সবার প্রাইম মিনিস্টার। তাহলে আমি ওনার দিক নির্দেশনা, উনি যদি কারোর কথা না শুনে, উনি কিছু এক্সাম্পল সেট করার চেষ্টা করছে। কিন্তু কথা হচ্ছে, আপনি রাষ্ট্রের কাউকে বাদ দিয়ে তো রাষ্ট্র এগিয়ে নিতে পারবেন না।
কারণ আমরা তো এমনভাবে বিভাজন, এমনভাবে সাংঘর্ষিক, এমনভাবে ঘৃণা ছড়ানো, এই ঘৃণা তো আমি নিজে অসহায়, কারণ আমার ছেলে মেয়ে তো ফিউচার কি এই ঘৃণার মধ্যে বসবাস করবে? কারণ আপনি তো ঘৃণা করতে শেখাচ্ছেন। আমাদের ধর্ম কিন্তু ঘৃণা করতে শেখায় নাই, আমাদের ধর্ম কিন্তু অন্য ধর্মের মানুষকে গালি দেওয়া শেখায় নাই। তাহলে এই ঘৃণা কবে শেষ হবে? আদর্শের নামে যে আদর্শটা এমনভাবে যে দলই করেন না কেন, এই আদর্শগুলো একে অপরের চরম সাংঘর্ষিক। তাহলে বেসিক যে পিওর বাংলাদেশ, আমরা যেটা ৭১ মুক্তিযুদ্ধের চেতনা বলেন, যাই বলেন, মুক্তিযুদ্ধ হয়তো দেশ স্বাধীন হয়েছে, সেই দেশ স্বাধীনের পরে কেন আমরা একে অপরকে গালাগালি করে এখন পর্যন্ত? আমি মনে করি এটা দেশি বিদেশি ষড়যন্ত্র আছে। এই ষড়যন্ত্র আমাদেরকে কোনোদিন এক হইতে দিচ্ছে না। এবং আমরা চাই বর্তমান যে প্রধানমন্ত্রী আছে উনি সবাইকে নিয়ে একটা ঐক্যবদ্ধ করার চেষ্টা করুক, অ্যাটলিস্ট বলতে পারবে যে আমি ট্রাই করছি। বুঝতে পেরেছি। জনাব বদিউর রহমান, গতকালকে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেছেন যে সবার জন্য বাজেট হয়েছে। তো আসলে এটা কি সবার জন্য বাজেট মনে করেন কিনা? আর লক্ষ্যমাত্রা অর্জন, সেটি আমরা যতদূর মনে করতে পারি যে ২০০৭ সালে অর্জিত হয়েছিল, তারপর থেকে আর অর্জিত হচ্ছে না। একটা প্রতিবারই একটা মানে সংখ্যা বসিয়ে দেওয়া হয়, করণীয় কি? লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়টা আগে একটু আলোকপাত করেছি। এটা নির্ভর করে সরকারের সদিচ্ছার উপর। শুধু রাজস্ব বোর্ড লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কাজ করতে পারে না, কারণ রাজস্ব বোর্ডে যিনি চেয়ারম্যান থাকে তার একটা রোল থাকে। সেখানে আপনি এফিসিয়েন্ট লোক দিলেন, কিন্তু সেখানেও যারা যায়, মানুষ তো চুক্তির জন্য কন্ট্রাকচুয়াল অ্যাপয়েন্টমেন্ট, যেটা আমি ঠিকাদারি, এটা পাওয়ার জন্য সরকারের সাথে সবসময় তেল মারে। আমি পরিষ্কার বুঝি, রাজস্ব বোর্ডের চেয়ারম্যান তার একটা ভালো টিম নিয়ে কাজ করবে। এখানে সরকার প্রণীত নিয়ম অনুযায়ী কাউকে ছাড় দেবে না, ইভেন ইফ হি অর শি ইজ দ্য হেড অফ দ্য গভর্নমেন্ট, অর ইভেন ইফ হি অর শি ইজ দ্য হেড অফ দ্য স্টেট। নিয়ম মাফিক যেটা আছে নেবে। এখন নিতে গেলে যদি সরকার নিষেধ করে দেয়, বদলি করে দেয়, কাজ করতে না দেয়, তাহলে তারা কাজ করতে পারবে না। রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বা ওখানকার লোকজনের ঘাড়ে দুটো মাথা নাই। রাজনৈতিক সরকার যদি বলে ইউ গো ফরওয়ার্ড অ্যান্ড ইউ মার্চ অন অ্যাজ পার মাই রুলস অ্যান্ড রেগুলেশন, সাপোর্ট দিলে হবে, তাহলে এটা কোনো অসুবিধা নেই। আমার সময় তো হয়েছে ৪৩,৮৫০ কোটি থেকে ৪৭,০০০ টাকার উপরে গেছে। তারপরে তো আমি ১৫ মাস আগে চাকরি ছেড়ে দিলাম। আসেন, উনি একটা মূল্যবান কথা বলছেন যে বিভাজনের রাজনীতি, এটা বহু আগের থেকে বলে আসছি। এই যে প্রতিহিংসার রাজনীতি আমাদের, আওয়ামী লীগকে নিষিদ্ধ করাটাই তো আমি পছন্দ করি না। আমাকে ট্যাগ দিয়ে তাহলে কি আপনি আর, আমি কোনো দল করি না, আমি যার পক্ষে বলি সে খুশি হয়ে যায়। বাগানে হাঁটার সময় জামাতের একজন বলতেছে আমরা ক্ষমতা আসছে আপনাকে ভালো পোর্টফোলিও, জানলে হঠাৎ করে কেন বলে যে আপনি একটা টক শোতে বলছেন যে আমরা খুব ডিসিপ্লিন। হ্যাঁ, আপনি ডিসিপ্লিনের সাথে বাকিটা বলেন না কেন? এত ডিসিপ্লিন যদি আপনাদের বলা হয় রক কাটিয়ে দেবো, এসতে দেবে, আপনার তো রক কাটিয়ে দেন। এখন আলী বড় একটা দল আওয়ামী লীগ, বাজাদ আরেকটা বড় দল, আর বাজাই বাংলাদেশ জামাতে ইসলামী। জামাতে ইসলামীটাকে আমি ভিন্ন দল মনে করি, এটা এবং বাজাদ এক। এখন আলীকে নিষিদ্ধ করে একটা বড় ৩২ থেকে ৩৪-৩৫% ভোটে নিষিদ্ধ করে আপনি রাজনীতি করবেন, দখল করবেন, তাহলে অর্থনীতিতে তো এটার একটা ইম্প্যাক্ট পড়বে। ওই যেটা ইনি ব্যাখ্যা দিলেন ব্যবসা হিসেবে, তার প্রতিষ্ঠান থেকে শুরু করে সবগুলো। এখন তাকে কি করতে হবে? টিকে থাকার জন্য এদের সাথে আতাত করতে হবে ইন্টারেস্টের জন্য। অতএব লক্ষ্যমাত্রা সম্ভব। আর একটা জিনিস এনার এটার সাথে আমিও একমত, সেটা হইল যে আওতা বাড়ানো, যেটা জাল বাড়াতে হবে। টাকা আছে, আপনি নিচ্ছেন না কেন? যে দে তাকে শুধু লেবু চিপা করতে চান, তার উপর চাপ বেশি দেন, নেট বাড়ান। একটা ছোট্ট জিনিস আপনিও জানেন, উনিও জানেন, আমাদেরকে শেষ করতে হবে। শেষ করছে, রিটার্ন কত আসে, টিআইএন দাঁড়ি কত আর রিটার্ন কত আসে, কেন কম আসে? আপনি ওটা আনতে পারছেন না কেন? আর ব্যবসায়ীরা যেটা বলছে যে এরা বেকায়দা থাকে, এটা আমি ওখানে থেকে বলছি বেকায়দা থাকে না, এটা গিভ অ্যান্ড টেকে আপোষে থাকে। ধন্যবাদ। আমাদের সময় একেবারে শেষ। ধন্যবাদ জনাব ইমরান হাসান, ধন্যবাদ জনাব বদিউর রহমান আমাদের সাথে আজকে আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক, এই ছিল সোনালী লাইফ ইন্স্যুরেন্স নিবেদিত সংবাদ সংলাপ। আশা করি পরের অনুষ্ঠান আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাই।